আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারজানা পারভীন নূপুর। আজকে আপনাদের সাথে আছি সিস্টেমিক হিস্টোপ্যাথোলজি পেপার 1 বা ফার্স্ট পার্টে সলভ ক্লাসটা নিয়ে। আমরা বেশ কিছুদিন আগে আমরা এটার কোশ্চেনটাই অ্যাপিয়ার করেছি, তাই না? পরীক্ষার জন্য অ্যাপিয়ার করেছি। ওখানে আমাদের মনে হতে পারে যে পরীক্ষার কোশ্চেনগুলো কিছুটা হার্ড। এখন সবসময় কি করা হয়, যখন আমরা মেইন পরীক্ষায় অ্যাপিয়ার করব তার থেকে কোচিং এর কোশ্চেনগুলো একটু হার্ড করা হয় আপনাদেরকে এটার সাথে ইউজ টু করার জন্য, ঠিক আছে? আর যেহেতু প্যাথোলজিটা এমনিতেই আমাদের নর্মাল সাবজেক্টগুলোর থেকে আরেকটু ডিফিকাল্ট, একটু আলাদা, সেই জন্য এটার কোশ্চেন একটু ঘুরিয়ে দিলেই আমাদের মনে হবে যে অনেক হার্ড। চেষ্টা করব আমরা আমাদের যে দুইটা শীট আপনাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে, অ্যাটলিস্ট ওই শীটগুলোর সবকিছু আপনারা একটু করে দেখে যাবেন পরীক্ষার আগে। তাহলে এর মধ্যে থেকে আমরা তো 100% আপনাকে কনফার্ম করতে পারবো না, তো এতটুকু কনফার্ম করতে পারি যে ওখান থেকে আপনার 98%, 95 to 98% আপনার কমন পড়বে। কিছু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু তারপরেও আশা করি যে এরকম কোশ্চেন থাকবে না যেটা আপনার পুরো কন্টেন্টের মধ্যেই নাই এবং কোথাও না কোথাও এর কিছু না কিছু ডিসকাশন করা হয়নি, ঠিক আছে? এখন আপনার সলভ ক্লাসগুলো একটু হলেও আপনারা একবার সময় নিয়ে হলেও একটু তাড়াতাড়ি র্যাপিডলি হলেও আপনারা এটা শুনবেন। এই কারণে শুনবেন, একবার পড়ার থেকে শোনাটা আপনার জন্য বেশি ইউজফুল হবে। এরপরে যখন আপনি এই জিনিসটা আরেকবার নিজে আবার পড়বেন, দেখবেন যে আপনার কাছে অনেক ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল? হাইপার প্যারাথাইরয়েডিজম ক্যান লিড টু অস্টিওম্যালাসিয়া, ব্রাউন টিউমার অফ বোন, হ্যাঁ? তারপরে গ্রোথ রিটার্ডেশন, অস্টিওপোরোসিস, অস্টাইটিস, ফাইব্রোসা, সিস্টিকা। এখানে টিকা হবে। আচ্ছা, যাই হোক, এটার ট্রু কোনগুলা? এখানে আমরা জানি এখানে ট্রু হবে হচ্ছে ব্রাউন টিউমার, ট্রু হবে, অস্টিওপোরোসিস হবে এবং অস্টাইটিস, ফাইব্রোসা, সিস্টিকা হবে। এক্সপ্লানেশনটা কি? এক্সপ্লানেশনটা হচ্ছে আমরা জানি প্যারাথাইরয়েড কি। প্যারাথাইরয়েড ইজ আ হরমোন এবং এই হরমোনটা মেইনলি কি মানে রেগুলেশন করে হচ্ছে ক্যালসিয়াম লেভেল, তাই না? ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে সে কন্ট্রোল করে। আর ব্লাডের ক্যালসিয়াম লেভেল ডিরেক্টলি কিসের সাথে রিলেটেড? যেটা আমাদের বোনসের একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট যেটা মিনারেলাইজেশন করে বোনের, সেটা হচ্ছে ক্যালসিয়াম। হাইপার প্যারাথাইরয়েডিজমে হয় কি, বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করে এবং সে ট্রাই করে ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে সবসময় বেশি রাখার জন্য। ফলে সে বিভিন্ন জায়গা থেকে টেনে টেনে ক্যালসিয়াম নিয়ে এসে ব্লাডে রাখতে থাকে। ফলে কি হয়, ব্লাডে আমাদের বোনস গুলা ফুটা ফুটা হয়ে যায়। বোনসে যে কন্টেন্ট, বনে তো দুইটা অংশ থাকে, একটা বোনের ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, বোনের যে সেল সেটা থাকে, আর তার সাথে থাকে বোনের মিনারেলস। এই দুইটা মিলে কিন্তু আমাদের হচ্ছে বোনস তৈরি হয়। একটা হিউমেরাস, দেখা যাচ্ছে এর থেকে যখন ক্যালসিয়াম খুলে যায় তো এটার পোরোসিটি অনেক বেড়ে যায় এরকম। এবং এই ধরনের বোনস যেখানে ক্যালসিয়াম নাই, যার সিমেন্টই নাই, হ্যাঁ, সেই জিনিসটা কি হবে, সেই বিল্ডিংটা ভেঙে যায় না সহজে। তাহলে এই ধরনের বোনস গুলা খুব সহজে ফ্র্যাকচার হয়, ঠিক আছে? এই বোনস গুলা ইজিলি ফ্র্যাকচার হয়, আর এই কন্ডিশনটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে বিভিন্ন জায়গায় এরকম পোর হতে হতে অনেক সময় এখানে বড় সিস্ট ফর্ম করে, সেটাকে বলি অস্টাইটিস, ফাইব্রোসা, সিস্টিকা। আর এই যে ক্যালসিয়ামটা এক্সট্রা বের হয়ে ব্লাডে চলে আসলো, এগুলো তখন বডির বিভিন্ন জায়গায় ডিস্ট্রফি, মানে হচ্ছে কি বলি, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন করে থাকে, ঠিক আছে? মেটাস্টেটিক ক্যালসিফিকেশন মানে যেহেতু ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা মোর ব্লাডের, হ্যাঁ, তাহলে এই যে এক্সেস ক্যালসিয়াম তখন কি করে, এক্সেস প্যারাথাইরয়েড কিন্তু শুধু ক্যালসিয়াম লেভেলটাই বাড়ায় না, সাথে আর একটা কি জিনিস বাড়ায়,
ফসফেট লেভেলটাকেও বাড়াতে থাকে। এই ক্যালসিয়াম এবং ফসফেট একসাথে মিলে তখন বডির বিভিন্ন অর্গানে গিয়ে জমা হয়, ব্লাড ভেসেলসে জমা হয়, বোনসে গিয়ে জড়া হয়, ঠিক আছে। ব্রেনের মধ্যেও তারা, ব্রেনের যেখানে হচ্ছে আমাদের এই যে হেমিস্ফিয়ার গুলা, ব্রেনের হেমিস্ফিয়ার গুলাতেও বিভিন্ন জায়গায় এরকম পিপার পটের মতো ক্যালসিয়াম তখন জমা হয়ে থাকে। ওকে, আর এই বিভিন্ন জায়গায় জমা হওয়াটাকে কিন্তু আমরা অনেক সময় ব্রাউন টিউমার বলে থাকি। এখন অস্টিওম্যালাসিয়া কি? অস্টিওম্যালাসিয়াও কিন্তু এই বোনের মিনারেলাইজেশনেরই ডিফেক্ট, কিন্তু এটা ঠিক প্যারাথাইরয়েডের জন্য হয় না, এটা ক্যালসিয়াম লেভেল কম থাকার জন্য হয়। আর একটা কি কারণে হচ্ছে, সেটা হচ্ছে ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি থাকে তখন হতে পারে, সেখানে আমরা পাই অস্টিওম্যালাসিয়া। বড়দের ক্ষেত্রে এটাকে নাম দিয়েছি অস্টিওম্যালাসিয়া, কিন্তু অল্প বয়সীদের ক্ষেত্রে আমরা এর নাম দিই রিকেটস। কি বলি? রিকেটস। ওকে, তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে আমরা কি পাচ্ছি? ব্রাউন টিউমার, অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা এন্ড অস্টিওপোরোসিস। নেক্সট হচ্ছে প্রাইমারি বোন টিউমার অফ আননোন অরিজিন। বোনের যে টিউমার গুলা হয়, বোন টিউমার, হ্যাঁ, বোন টিউমার মানে টিউমারটা অবশ্যই কোথায় থাকতে হবে? বোনসে। কিন্তু এর অরিজিন কি হতে পারে? অরিজিন বোনস হতে পারে, কার্টিলেজ হতে পারে, আরো আদার্স বিভিন্ন সফট টিস্যু থেকেও বোনসের মধ্যে টিউমার আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যখন হিস্টোলজিক্যালি আমরা এক্সামিন করে দেখি, তখন দেখা যায় কিছু টিউমার আছে, না এটাকে কার্টিলেজিনাস অরিজিন বলতে পারছি, না এটাকে আমরা বনি অরিজিন বলতে পারছি, না এটাকে আমরা আর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারছি, তখন সেটাকে বলা হয় আননোন অরিজিন থেকে এই বোন টিউমারটা হয়েছে। এমন কিছু কন্ডিশন কোনগুলা? এমন কিছু কন্ডিশন হচ্ছে উইংস সার্কোমা, একটা সফট টিস্যু টিউমার, কিন্তু এইখানে আমরা অনেক ধরনের কম্পোনেন্ট পাবো। মেইনলি হচ্ছে ফাইব্রোব্লাস্ট পাবো, স্মল রাউন্ড ব্লু সেল, স্মল প্রিমিটিভ বিভিন্ন সেল পাবো। সেখানে আমরা কিন্তু এটাকে বোন ফর্মিং না কার্টিলেজ ফর্মিং এটা বুঝতে পারবো না। Although this tumor always occurs in bones, যে কোনো বোনসে হতে পারে, চেস্টের বোনসে হতে পারে, নির বোনসে হতে পারে, শোল্ডার বোনসে হতে পারে, স্কাল্পে হতে পারে। এটাকে বলছে প্রাইমারি বোন টিউমার। কাদের ক্ষেত্রে হয়? সাধারণত ইয়াংদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এইরকম আননোন অরিজিন থেকে আর কি আছে? জায়ান্ট সেল টিউমার আছে, অ্যানিউরিজমাল বোন সিস্ট। অ্যানিউরিজমাল বোন সিস্ট তো আমাদের খুব সহজেই মনে থাকবে, কারণ এটা একটা সিস্টিক লেশন। আর কি আছে? অ্যাডামান্টিনোমা। অ্যাডামান্টিনোমা কি? অ্যাডামান্টিনোমা আমাদের টিবিয়াতে হয়, অ্যাডামান্টিনোমা আমাদের ম্যান্ডিবলে হয়। ওকে, বাকি জিনিসগুলো যেটা কার্টিলেজ ফর্মিং, কার্টিলেজের আর একটা নাম হচ্ছে কন্ড্রয়েড, তাই না? সেই কন্ড্রোমা দিয়ে যা যা থাকবে সেটা হচ্ছে কার্টিলেজ ফর্মিং। অস্টয়েড বা অস্টিওসাইট এটা হচ্ছে বোন, তাহলে ও দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বোন ফর্মিং। আর একটা হচ্ছে নটোকর্ড থেকে তৈরি হয়। সেই নটোকর্ডাল অরিজিন, যেটা প্রিমিটিভ আমাদের নটোকর্ড পরে অ্যাবলিশ হয়ে যায়, সেটা থেকে অরিজিন নিয়ে টিউমার যেটা হয় সেটার নাম হচ্ছে কর্ডোমা, এন্ড দিস ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট। তাহলে আমরা এটা ট্রু ফলস গুলো ইজিলি বলতে পারবো। কর্ডোমা তাহলে কিসের অরিজিন? নটোকর্ডাল অরিজিন। আর অস্টিওব্লাস্টোমা কি? এটাও এক ধরনের স্মল রাউন্ড ব্লু সেল টিউমার, কিন্তু এটা বোন ফর্মিং। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে এ বি প্রোটিন না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলফা অ্যামাইলয়েড বিটা প্রোটিন। হ্যাঁ, এই অ্যামাইলয়েড বিটা প্রোটিন আমরা কোন ধরনের ডিজিজে পাই? আপনার অপশনগুলো দেখলেও বুঝতে পারবেন যে পার্কিনসনিজম, মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, হান্টিংটনস ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ এন্ড কর্টিকোব্যাসাল ডিজেনারেশন। মনে রাখতে হবে, যখন বডিতে কোনো ক্রনিক ইনফ্লামেশন হতে থাকে তখন বডিতে আমাদের কিছু অ্যাবনর্মাল প্রোটিন ডিপোজিট হয়, এবং তারা কি হয়? সাধারণত ইন্ট্রাসেলুলারও হয়, এক্সট্রা
সেলুলারও জমা হয়। এবং এই প্রোটিনগুলা যখন আমরা এইচএনই করে দেখি, মানে হেমাটোক্সিলিন স্টেইন করে দেখি, তখন এটা পিঙ্কিশ থাকে, হোমোজেনাস থাকে, ভিতরে কোনো সেল থাকে না। আর এই জিনিসগুলাই যখন এক্সট্রা সেলুলারলি জমা হয়ে থাকে, ঠিক ঠিক এরকম প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়াল, সেগুলাকে আমরা বলে থাকি অ্যামাইলয়েড। এই প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়ালগুলা আমরা স্পেশাল স্টেইন করে ডায়াগনোসিস করতে পারি। কোন ধরনের স্পেশাল স্টেইন? মনে রাখেন, অ্যামাইলয়েডের জন্য স্পেশাল স্টেইনের নাম হচ্ছে কঙ্গো রেড। কঙ্গো রেড দিয়ে আমরা এটা করে ডায়াগনোসিস করে থাকি। এই অ্যামাইলয়েড তাহলে ক্রনিক যে কোনো ডিজিজে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, আমাদের অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসনিজম, তারপর আমাদের টিউবারকুলোসিস, মাল্টিপল মায়োলোমা, এখানে অ্যামাইলয়েড ডিপোজিশন হয়ে থাকে। কিন্তু এই অ্যামাইলয়েডের অনেকগুলো টাইপস আছে, যেটা আমাদের সিএনএস এ আছে। এই বক্সটা দেখেন, অ্যামাইলয়েড বিটা প্রোটিন, এটা পাওয়া যায় অ্যালজাইমার্স ডিজিজ। এটা কিন্তু এই ধরনের অ্যামাইলয়েড আর কোথাও পাওয়া যায় না। অ্যালজাইমার্স একটা ডিজেনারেটিভ ডিজিজ। বললাম না, যখন কোথাও ডিজেনারেশন হয়, ক্রনিক ইনফ্লামেশন হয়, তখন কি হয়? টিস্যু ডিস্ট্রাকশন হয়। যখনই ডিস্ট্রাকশন হয়, সেখানে কিসের চেষ্টা করা হয়? সেখানে একটা স্কার ফর্মেশন অথবা হিলিং অথবা রিপেয়ারের কাজ শুরু হয়ে যায়। এই রিপেয়ারটাকে ঠিক করার জন্য ওখানে বিভিন্ন প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়াল জমা হতে থাকে। সেই ধরনের বিভিন্ন কম্পোনেন্ট হচ্ছে টাও প্রোটিন, অ্যামাইলয়েড প্রোটিন, আলফা সাইনিউক্লিন। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, a 46 years old man with headache and vomiting was investigated. Following things may be found in him. এখন একটা মানুষের মাথা ব্যথা করছে, সেই সাথে বমি হচ্ছে, তার সাথে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলাই সিএনএস রিলেটেড অপশন। তাহলে পেশেন্টের কি সাসপেক্ট আপনি করতে পারেন? হয় পেশেন্টের মাইগ্রেন হয়েছে, নাই পেশেন্টের টেনশন টাইপ হেডেক হচ্ছে, নাই পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গিয়েছে। সিম্পল কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যখন বাড়ে, আমরা তো জানি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণ কি। একটা হতে পারে ওখানে কোনো স্পেস অকুপাইং লেশন হয়েছে, কোনো ট্রমার কারণে ভেতরে ইডেমা হয়েছে, অথবা হাইড্রোকেফালাস হয়েছে। হোয়াট এভার দ্য কজ, তাহলে আমরা চোখে কি পাবো? প্যাপিলোইডেমা। যখন প্যাপিলোইডেমা পাবো, আমাদের আইও এই সিস্টেমিকের একটা চ্যাপ্টার, ওখানে আমরা প্যাপিলোইডেমার কিছু ফাইন্ডিংস পেতে পারি। যখন অপটিক মানে একটা পেশেন্টের ফান্ডোস্কোপি করা হবে, তখন আমরা কি দেখতে পারবো? পেশেন্টের প্যাপিলোইডেমা আছে। যদি পেশেন্টের ওভারঅল সিএস হাইড্রোকেফালাস হয়, সিএস এর প্রেশার বেড়ে যায়, তাহলে বাইল্যাটারাল প্যাপিলোইডেমা হবে। এক পাশে একটা টিউমার, তাহলে ওই পাশে অপটিক নার্ভের উপর কম্প্রেশন বেশি, তাহলে এক পাশে ইউনিল্যাটারাল প্যাপিলোইডেমা হবে। পেশেন্টের ওভারঅল হচ্ছে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে। যখনই প্রেশারটা বাড়লো, প্যাপিলোইডেমা মানে কি? অপটিক যে ডিস্ক, ওই ডিস্কটা সোয়েল আপ হয়ে যাবে এবং ভিতরটা পেল দেখা যাবে। আর ডিস্কটা পেল লাগবে এবং ওই জায়গাটা ইডেমাটাস হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের ফাইন্ডিংস। ঠিক আছে, তাহলে কি পাবো? আমরা সবগুলাই এখানে ট্রু পাবো। আচ্ছা, association of adenocarcinoma from these or these gastric polyp is found. কোন কোন গ্যাস্ট্রিক পলিপের সাথে আমাদের অ্যাডেনোকার্সিনোমার চান্স বেশি থাকে? এখানে অপশন হচ্ছে ইনফ্লামেটরি, হাইপারপ্লাস্টিক, ফান্ডি গ্ল্যান্ড পলিপ, জোলিনজার-ইলিসন সিনড্রোম এবং গ্যাস্ট্রিক অ্যাডেনোমা। দেখা যায়, আমরা যদি এটা দেখি, মনে রাখতে হবে যেখানে হাইপারপ্লেসিয়া, সেখানে খুব অল্প হলেও, লিটল চান্স হলেও সেখানে একটা ক্যান্সার হওয়ার চান্স থাকে। সবচেয়ে বেশি ক্যান্সার হয় কখন? যদি তার হেরিডিটারি প্রিডিসপোজিশন থাকে সেই পলিপের, যেমন ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। তাদের ক্ষেত্রে দেখা যায় মোর দ্যান 80% ক্ষেত্রে
তাদের সাধারণত ক্যান্সার হয়। ওকে, অ্যাডেনোকার্সিনোমা হয়। আর একটা কাদের সাথে হতে পারে, এই যে বললাম হাইপারপ্লেসিয়া, তাদের ক্ষেত্রে অকেশনালি হতে পারে। মেনিঞ্জিয়াস ডিজিজের ক্ষেত্রে হতে পারে। ওকে, আচ্ছা, এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি। আর একটা হচ্ছে অ্যাডেনোমা, সবচেয়ে খারাপ হচ্ছে অ্যাডেনোমা। আমরা ইউজুয়ালি যেসব ক্যান্সারের পেশেন্ট পাই তাদের সবারই কি ছিল, অ্যাডেনোমা। অ্যাডেনোমার সাথে রিলেশন কিসের, এ ফর অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোমা কি, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার পলিফারেশন, তাই না? গ্ল্যান্ডগুলা অনেক বাড়বে, কিন্তু এই গ্ল্যান্ডগুলাতে যখন আবার ডিসপ্লাসিয়া থাকবে, এখানে যদি এখন ডিসপ্লাসিয়া থাকে, সেখান থেকে আস্তে আস্তে কি তৈরি হবে, কার্সিনোমা তৈরি হবে। ওকে, কিন্তু সাধারণত একটা ইনফ্লামেটরি পলিপ থেকে খুব একটা কার্সিনোমা হয় না, কিন্তু হাইপারপ্লেসিয়া থেকে হতে পারে। ফ্রিকুয়েন্ট চান্স না, মাঝে মাঝে অকেশনালি। সবচেয়ে বেশি তাহলে কোনটা থেকে, ফান্ডি গ্ল্যান্ড পলিপ যদি ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিসের সাথে অ্যাসোসিয়েশন থাকে, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডেনোমা থাকলে। ওকে, আচ্ছা, ফিচার্স অফ প্লিওমরফিক অ্যাডেনোমা। আর প্লিওমরফিক অ্যাডেনোমাটা কি, এটা একটা স্যালিভারি গ্ল্যান্ডের টিউমার, তাই না? স্যালিভারি গ্ল্যান্ডের এই টিউমারে আমরা কি কি জিনিস পাবো, আমাদের স্যালিভারি গ্ল্যান্ডে আর কি টিউমার আছে সেটার নামগুলো আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, এই টিউমারটা সাধারণত বিনাইন, কিন্তু এই টিউমার একটা মিক্সড টিউমার, কারণ এর যে একটা জার্ম সেল থেকে কিন্তু 2-3 ধরনের কম্পোনেন্ট এখানে তৈরি হয়। কি তৈরি হয়, একটা হচ্ছে এপিথেলিয়াল কম্পোনেন্টও তৈরি হয়, মেসেনকাইমাল কম্পোনেন্ট তৈরি হয়। এখানে আমার কার্টিলেজ তৈরি হতে পারে, এখানে আমাদের বোনস তৈরি হয়ে যেতে পারে, এখানে একটা মিক্সড ব্যাকগ্রাউন্ড চলে আসে, যে কোনো ধরনের সফট টিস্যু এখানে তৈরি হতে পারে। সেই জন্য এটাকে আমরা বলছি মিক্সড টিউমার। আর একটা মজার ব্যাপার হলো, এই টিউমার গুলা সাধারণত রিকার করতে পারে। ওকে, আচ্ছা, কিন্তু এটা খুব সহজেই আবার সরাই নিয়ে আসা যায়, কারণ ওয়েল সার্কামস্ক্রাইব থাকে এবং এনক্যাপসুলেটেড থাকে। ওকে, তাহলে প্লিওমরফিক অ্যাডেনোমার হিস্টোলজিক ফাইন্ডিংসটা এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে 2 ধরনের, আমরা যদি সাইটও দেখি সেখানে আমরা মায়োপিথেলিয়াল সেলসও পাবো, সেখানে আমরা আর কি পাবো, সেখানে আমরা বোনস পাবো, কার্টিলেজ পাবো, মিক্সড ব্যাকগ্রাউন্ড পাবো, হাইলিং টিস্যু পাবো। ওকে, আচ্ছা, এবার আমরা লাং অ্যাবসেস থেকে একটা কোশ্চেন দেখি। লাং অ্যাবসেস কমনলি কি কি অর্গানিজম দিয়ে হয়? আপনারা যখন ওয়ার্ডে যাবেন তখনও দেখবেন অনেক পেশেন্টের নিউমোনিয়া থেকে আলটিমেটলি কিসে কনভার্ট হয়েছে, তার ওটাতে লাং অ্যাবসেস হয়েছে, সাপুরেশন হয়ে গিয়েছে, তাই না? সাপুরেটিভ নিউমোনিয়া আমরা যেটাকে বলে থাকি। এখন লাং অ্যাবসেস হলে সেই পেশেন্টকে আমরা কোনটার এগেনস্টে ট্রিটমেন্ট দিই এটা আমাকে জানতে হবে না? সেটা হচ্ছে আমরা স্ট্যাফাইলোকক্কাস আছে কিনা তার, এটা চিন্তা করি, তার কোনো অ্যানারোবিক ইনফেকশন হচ্ছে কিনা সেটা চিন্তা করি আমরা এখানে। আর কি, আর এই পেশেন্টগুলার কোনো অ্যালকোহলিক পেশেন্ট কিনা, ইমিউনো কম্প্রোমাইজড কিনা, ক্লেপশিয়াল অর্গানিজম আছে কিনা, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। আমাকে যখন আমরা নিউমোনিয়া করব, নিউমোনিয়ার স্টেজগুলো আমাকে পড়তে হবে। ওকে, মানে কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন, রিজলিউশন, এগুলো যেমন আমরা সাথে সাথে জানবো। টাইপস অফ নিউমোনিয়া যেমন হসপিটাল অ্যাকোয়ার্ড, কমিউনিটি অ্যাকোয়ার্ড, সাপুরেটিভ, ঠিক আছে, এগুলো আমাকে জানতে হবে। আর জানতে হবে এইগুলোর যে আস্তে আস্তে লাং অ্যাবসেস, অর্গানিজম, কমপ্লিকেশন, আমাকে মানে এইভাবে আমরা প্রিপারেশন গুলা নিব। নেক্সট হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর মিডিয়েটরস কারা? দেখেন এখানে অপশন হচ্ছে নাইট্রিক অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, এন্ডোথেলিন, হচ্ছে এসিই এবং প্রোটিওগ্লাইকেন। এখানে ট্রু করা, ট্রু হচ্ছে এন্ডোথেলিন এবং
এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমস, তাই না? দেখেন এখানে আমরা কিন্তু আমাদের কারা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর, সেখানে আছে এন্ডোথেলিন এসি, আর ভ্যাসোডাইলেটর কারা প্রোস্টাসাইক্লিন নাইট্রিক অক্সাইড, এরা হচ্ছে সাধারণত ভ্যাসোডাইলেটর। ওকে, মেজর হিস্টোলজিক সাবটাইপস অফ লাং কার্সিনোমা। লাং কার্সিনোমার মধ্যে আমাদের প্রথমেই কোনটা মনে হয়? ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা। এছাড়া আছে অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা কাদের হয়? নন স্মোকারদের হয়। আর যেটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ, মানে ডায়াগনোসিস হওয়ার আগেই দেখা যাচ্ছে এটা অলরেডি মেটাস্টেসিস হয়ে গিয়েছে। তাহলে সবচেয়ে খারাপ কোনটা? সবচেয়ে খারাপ হচ্ছে স্মল সেল কার্সিনোমা। নন স্মোকারদের কোনটা হচ্ছে, বা ফিমেলদের কোনটা হচ্ছে? অ্যাডেনোকার্সিনোমা। স্মোকারদের কোনটা হচ্ছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই তিনটাই হচ্ছে মেজর হিস্টোলজিক টাইপস। ওকে, নেক্সট হচ্ছে লাং কার্সিনোমা। যখন আপনারা পড়বেন এটার সাথে লাং কার্সিনোমার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলা কি কি আছে এটাও আপনাকে শিখে নিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন উই ক্যান ফাউন্ড প্লেটলেট কাউন্ট লো, এপিটিটি লো, ডি ডাইমার লো, এমটিপি লো, ফিব্রিনোজেন লো। এই ডিআইসি তে আমাদের আরেকটা নাম কি? ডিআইসির আরেকটা নাম হচ্ছে কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি, তাই না? এখানে কনজাম্পটিভ কেন বলা হয়েছে? কনজাম্পটিভ বলা হয়েছে যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা এগুলো সবে ইউজড আপ করে ফেলে। প্রথম দিকে কি হয়? প্রথম দিকে কিন্তু বিভিন্ন জায়গায় কোয়াগুলেশন হয়, কোয়াগুলেশন হচ্ছে জন্য কোয়াগুলেশন ফ্যাক্টরস গুলা ইউজ করে ফেলে। যখন সব কোয়াগুলেশন ফ্যাক্টর ইউজ করে ফেলে তখন হয় ডেফিসিয়েন্সি। আর তার সাথে কি হয়? যখনই হচ্ছে থ্রম্বোসিস হয়, এন্টি থ্রম্বোটিক মেকানিজম কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়। সেই তাহলে যখন সারা জায়গায় কোয়াগুলেশন হচ্ছে, মাইক্রোভেসেলস এর মধ্যেও কোয়াগুলেশন হচ্ছে, একই সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরস গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ওই কোয়াগুলেশন গুলোকে ডিসলভ করতে থাকে। আর তার সাথে আমাদের কি হয়েছে? কোয়াগুলেশন ফ্যাক্টরস এর ডেফিসিয়েন্সি, আলটিমেটলি তখন পেশেন্টের ব্লিডিং হতে থাকে। সেই জন্য ডিআইসি তে সাধারণত সব কিছু লো পাওয়া যায়, এক্সেপ্ট কোনটা পাওয়া যায় বেশি? একটা হচ্ছে ডি ডাইমার লেভেলটা এদের বেশি থাকে, আর একটা থাকে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। এই দুইটা জিনিস সাধারণত বেশি থাকে। তাহলে মনে থাকবে এখানে সব কিছুই সাধারণত লো থাকে, শুধু বেশি থাকে ডি ডাইমার লেভেল এবং ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। কেন? কারণ প্রথমে এদের তো কোয়াগুলেশন হচ্ছিল, কোয়াগুলেশন যখন অনেক বেশি অর্গানাইজড হয় তখন হয় ফিব্রিন ডিপোজিশন হয়ে যায়, তাই না? কোয়াগুলেশনের জন্য আমাদের ইউজড আপ হয়ে যাচ্ছে ফিব্রিনোজেন, প্লেটলেট, সব আমাদের ইউজড আপ হয়ে যাচ্ছে। ফিব্রিনটা যখন আবার ওই যে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরস বা প্রোস্টাসাইক্লিন এসে ভাঙতে থাকে তখন ওই ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হয়, আলটিমেটলি ডিগ্রেডেশন প্রোডাক্ট বেড়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনের আমরা সবসময় জানি না সেকেন্ডারি হাইপারটেনশনের কিছু কজ আছে। সাধারণত আমাদের সবার যে হাইপারটেনশন এটা হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন, সবারই এই কারণেই আসলে হাইপারটেনশন হয়ে থাকে। সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে মাথায় রাখতে হবে 1 নম্বরে রেনাল কজ আছে কিনা, 2 নম্বরে তার কোনো এন্ডোক্রাইন কজ আছে কিনা, এডিশনালি আমাদের কার্ডিওভাস্কুলার, নিউরোজেনিক এগুলো মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বরে কিডনি খুঁজবো যার তার গ্লোমেরুলাসের প্রবলেম কিনা, নেফ্রাইটিক সিনড্রোম কিনা। নেক্সট হচ্ছে সব ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডারে আপনার প্রেসার বেড়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলার কোন জায়গাগুলোতে? ভেসেল গুলাতে যেখানে প্রবলেম হয়, যেমন কোয়ার্টেশন অফ অ্যাওর্টা,
হতে পারে আমাদের অ্যাওর্টার রিজিডিটি বেড়ে গিয়েছে। এই সমস্যাগুলো হলে তখন হচ্ছে কার্ডিওভাস্কুলার কজের কারণে প্রেশারটা বেড়ে যাচ্ছে। নিউরোজেনিক কারণটা কিন্তু আমরা নেগলেক্ট করি। কিন্তু কি হয়, একটা মানুষ স্ট্রেসে থাকলে তার প্রেশার বেড়ে যায়, তাহলে সেটা কি কজ? সাইকোজেনিক কজ, তাই না? একজন রাতে ঘুমাচ্ছে না দিনের পর দিন, তার প্রেশার বেড়ে যায় না? স্লিপ অ্যাপনিয়ার জন্য এটা হয়। সেই জন্য যেটা আমরা দেখি স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। আচ্ছা, OH এ, ঠিক আছে, যাদের অবস্ট্রাকটিভ হাইপোঅ্যাপনিয়া এবং অ্যাপনিয়া সিনড্রোম থাকে, তাদের সেই পেশেন্টগুলার কিন্তু স্লিপ অ্যাপনিয়ার কারণে মানে প্রেশারটা বাড়ে। এবং এই দুইটার মধ্যে রিলেশনের কারণে স্লিপ অ্যাপনিয়াটা অনেকটা কিন্তু মেটাবলিক সিনড্রোমের মধ্যেও আমরা এখন ইনক্লুড করি। মেটাবলিক সিনড্রোমে আমরা কি পাই? সেখানে আমরা পাই পেশেন্টের প্রেশার বেশি থাকবে, ডায়াবেটিস থাকবে, অবেসিটি থাকবে, ঘুম হবে না, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে সেকেন্ডারি চেঞ্জেস অকার ইন অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি? আমাদের কোলেস্টেরল প্লাক ফর্ম করছে, তাই না? ওইখানে আলটিমেটলি কি কি ফার্দার সমস্যা হয়? এখন এই কোলেস্টেরল প্লাক ব্লাড ভেসেলের ভিতরে এই যে যখন কোলেস্টেরল প্লাকটা জমা হয়, হ্যাঁ, এইখানে ভিতরে লিপিড, তার সাথে ক্যালসিয়াম, তারপরে থাকে স্মুথ মাসেল, ঠিক আছে, চারপাশে কিন্তু একটা স্মুথ মাসেল এরকম একটা কাভারিং থাকছে। সমস্যা হচ্ছে এটা যদি নর্মাল অবস্থায় থাকে, জাস্ট এলাকাটা একটু ন্যারো হয়ে যাচ্ছে, কিন্তু ব্লাড ফ্লো হচ্ছে। এইটা যখন দীর্ঘদিন ধরে এইটা থেকে যাচ্ছে, তখন এই সারফেসটা আলসারেটেড হতে পারে। এখান থেকে একটুখানি ছুটে যেতে পারে, ছুটে এম্বোলিজম হয়ে, যেটা আমাদের হচ্ছে স্ট্রোক করতে পারে, আর একটা হচ্ছে এমআই হতে পারে, তাই না? আর কি হতে পারে এখান থেকে আমাদের আরো হতে পারে এই পেশেন্ট গুলার একটা এই জায়গাটা পুরাটাই আস্তে আস্তে প্লাগ দিয়ে ভরে যেতে পারে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে রাপচার হতে পারে, আলসার হতে পারে, এম্বোলিজম হতে পারে, ইরোশন হতে পারে, সবগুলাই কিন্তু এখানে ট্রু। আচ্ছা, ইন্টিস্টাউ সেল ইজ। ইন্টিস্টাউ সেলটা কোথায় পাওয়া যায়? এই জিনিসটা পাওয়া যায় হচ্ছে রিমেটিক হার্ট ডিজিজে। রিমেটিক হার্ট ডিজিজ প্যাথোলজির একটা মজার জিনিস, কারণ এখানে কি হয়? মলিকুলার মিমিক্রি হয়। কি দিয়ে হয়? স্ট্রেপ্টোককাস ইনফেকশনের কারণে, তাই না? যারা একটু পুয়ার কমিউনিটি, ক্রাউডেড পিপল, সেখানে লো সোশিও ইকোনমিক কন্ডিশন, আগে তো খুব বেশি হতো, তাই না? আগে হচ্ছে হাত পা ব্যথা, এরকম জয়েন্ট ফুলে যায়, ব্যথা করে, এগুলা হতে 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 এদের সবার হার্টে মাইট্রাল স্টেনোসিসের মারমার পাওয়া যেত। সেই পেশেন্টগুলার কার্ডাইটিস থাকে, তাদের হচ্ছে মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস বা প্যানকার্ডাইটিস পাওয়া যায়। এরা হচ্ছে কোথায় দিয়ে শুরু হয়? ইনফেকশন হয় রিক্সা, মানে হচ্ছে রিক্সা জয়েন্টস এবং ড্যামেজ দ্য হার্ট। এই যে একটা সিকুয়েলি, এই ইনফেকশন থেকে শুরু করে হার্ট ড্যামেজ পর্যন্ত একটা ক্রনিক ডিজিজ। এবং যখনই এইরকম ক্রনিক ডিজিজ হয়, সেখানে ইনফিল্ট্রেশন অফ কোন সেলের হয়? মনোনিউক্লিয়ার সেল, ম্যাক্রোফেজ। আর এই ম্যাক্রোফেজ, লিম্ফোসাইটস, তার মধ্যে বিশেষ করে ম্যাক্রোফেজ, এর তো অনেক কাজ। এই ইনফ্লামেশনে হেল্প করে, এই হিলিং এ হেল্প করে। তো এর কিছু মডিফিকেশন হয়। এই দেখতে দেখতে তখন চেহারাটা একটু গোল গোল ট্যাপা বানায় ফেলে, অনেক বেশি সাইটোপ্লাজম নেয়, নিউক্লিয়াসে কিছু চেঞ্জ করে। সেই চেহারা নিয়ে যখন এই চেহারাটা আসে, তখন আমরা তাকে বলি এন্টিস্টাউ সেল। এই এন্টিস্টাউ সেল এটাকে দেখতে কিসের মতো? ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, সেটা এরকম পা মতো থাকে, অনেকটা ক্যাটারপিলারের মতো, হ্যাঁ, বিছার মতো দেখা যায়। হ্যাঁ, আর প্লাম এবং প্রচুর সাইটোপ্লাজম থাকবে।
আর সবকিছু মিলে ওরা একটা জায়ান্ট সেলের মতো বা গ্র্যানুলোমার মতো ফর্ম করে, সেখানে লিম্ফোসাইটস থাকে, প্লাজমা সেল থাকে, সেটার নাম হচ্ছে অ্যাশ অফ বডি। তাহলে এটা কি জিনিস? এটা একটা মডিফাইড ম্যাক্রোফেজ। ওকে, এবং এর আরো ভিতরে কি থাকে? ক্যাটারপিলারের মতো নিউক্লিয়াস থাকার কারণে এর আরেকটা নাম হচ্ছে ক্যাটারপিলার সেলও বলে। ঠিক আছে, আচ্ছা। হুইচ ওয়ান ইজ অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন? এখানে দেখা যাচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস এবং হেরিডিটারি স্ক্লেরোসিস, টিউবারাস স্ক্লেরোসিস, এই দুটা হচ্ছে ফ্যামিলি হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। বাকিগুলা সাথে যেমন এই পোস্ট্রেগার সিনড্রোম, একটা হেমাটোমাটাস লেশনস, তারপর আচ্ছা, ক্লাসিক সাবটাইপস অফ হজকিন লিম্ফোমা। হজকিন আমাদের লিম্ফোমাও তো থেকেও কোশ্চেন আসবে পরীক্ষায়। হ্যাঁ, লিম্ফোমাকে ব্রড হেডিং এ আমরা দুই ভাগে ভাগ করি, নন হজকিন, হজকিন। হজকিন লিম্ফোমার ব্যাপারটা হচ্ছে, আমরা তো হজকিন আর নন হজকিনের পার্থক্য জানি। হজকিন সাধারণত মিডলাইন দিয়ে প্রোগ্রেস করতে থাকে, বাইল্যাটারাল সার্ভাইকাল লিম্ফ নোডস, আমাদের হেপাটোস্প্লেনোমেগালি, যতগুলা লিম্ফ নোডস গুলাই এটা মেইনলি এফেক্ট করে। এনএইচএল এ কি হয় দেখা যাচ্ছে, আমাদের হেপাটোস্প্লেনোমেগালিও আর্লি চলে আসে, মোর অ্যাগ্রেসিভ হয়ে থাকে। ঠিক আছে, হজকিনের কিছু ক্লাসিক্যাল ফর্ম আছে, কিছু ক্লাসিক্যাল ছাড়া এক্সট্রা একটা আছে, সেটা হচ্ছে নোডুলার প্রিডমিনেন্ট। ঠিক আছে, আরেকটা আমাদের নন হজকিনের অনেকগুলো আবার বি সেল ডেরিভেটিভস, টি সেল ডেরিভেটিভস অনুযায়ী অনেকভাবে আমরা ক্লাসিফাই করে থাকি। কিন্তু হজকিনের যে চারটা ক্লাসিক টাইপ, নোডুলার স্ক্লেরোসিস, মিক্সড সেলুলারিটি, ডিপ্লিটেড টাইপ এবং রিচ টাইপ, যেটা লিম্ফোসাইট রিচ, ডিপ্লিটেড, ওগুলো আমাদের জানতেই হবে। ওকে, তাহলে এখানে ট্রু কোনগুলা? এখানে ট্রু হচ্ছে নোডুলার স্ক্লেরোসিস, মিক্সড সেলুলারিটি। এখান থেকে আমরা ক্লাসিফিকেশনটা অবশ্যই একবার চোখ বুলিয়ে নিব এবং এই ক্লাসিফিকেশনটা কখনোই ভুলবো না। এবং হজকিন নন হজকিনের পার্থক্য এবং হজকিন নন হজকিনের